এক সপ্তাহের লকডাউনের প্রথম দিনে গণপরিবহন না চললেও আজ রাজধানীর সড়কে ছিল ব্যক্তিগত গাড়ি এবং সিএনজি চালিত যানবাহনের চাপ। মানুষ নিয়মিত তোয়াক্কা না করে আজও ঢাকা ছেড়েছে এবং সারা দেশেই ছিল ঢিলেঢালা ভাব। আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখা যায়নি খুব কঠোর অবস্থানে। ব্যবসায়ীরা মার্কেট খোলা রাখার দাবিতে বিক্ষোভে রাস্তায় নেমেছেন আজও। এদিকে আজ মন্ত্রিপরিষদ সচিব বলছেন দেশে লকডাউন নয়, চলছে নিষেধাজ্ঞা। লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি? এমন নিষেধাজ্ঞা বা নির্দেশনার প্রভাব দেশের ব্যবসা বাণিজ্য মানুষের জীবিকার উপর কেমন, এবং এই নিষেধাজ্ঞা না মানলে বা এই নিষেধাজ্ঞা মানাতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কেমন এবং সামনে কেমন হবে, এবং সর্বোপরি যে সংক্রমণ ঠেকানোর উদ্দেশ্যে এত সব নিষেধাজ্ঞার বেড়াজাল তা ঠেকানো সম্ভব হবে তো? এমনই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে রাজকাহনে আছি আমি, শারমিন চৌধুরী। আমার সাথে আজকে রাজকাহনে যুক্ত আছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি, আছেন করোনা প্রতিরোধে জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আছেন ডিএপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায়। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকে রাজকাহনে। আমি যেটি শিরোনাম ঠিক করেছি, এমন লকডাউনে লাভ কি। আমি আমাদের সাথে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছ থেকে শুরুতে এটি স্পষ্ট হই, লকডাউন আর নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য কি? যেমনটা চলছে এটি আসলে কি চলছে, এতে লাভ কি? দেখুন, এখানে কয়েকটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। সেটি হলো যে সায়েন্স ইজ এ সায়েন্স, মানে এর সঙ্গে আমি আপনি বা আমরা কেউ এটাকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারবো না। একটু আগে একটা অনুষ্ঠানে দেখছিলাম যে বিভাগীয় কমিশনার, আই থিঙ্ক সিলেটের, উনি বলেন যে না, আমাদের যে প্রজ্ঞাপন বেরিয়েছে সেটা লকডাউন বলা হয়নি, এখানে বলা হয়েছে নিষেধাজ্ঞা। আমি এক সেন্সে বলবো ঠিকই আছে। আবার সরকারের কোন কোন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন লকডাউন আমরা বাড়াবো কি কমাবো এইগুলো আমরা পরে সিদ্ধান্ত নেব, যার ফলে এই কনফিউশন গুলো আমাদের মধ্যে তৈরি হয়েছে। লকডাউন যেটাকে বলে, যেটা সায়েন্টিফিক ওয়ার্ড, সেখানে আপনি ঘরের মধ্যে আবদ্ধ থাকবেন, আপনি বেরোতে পারবেন না। দ্যাট ইজ হোয়াট কল লকডাউন ইজ। কিন্তু এখন যেটা চলছে সেটা লকডাউন নয়, সেটাকে বলা হয় নিষেধাজ্ঞা। ঠিকই আছে, আমি মনে করি সরকার এখানে কোন রকম ঠিকই করেছে। তারা যেহেতু বলেছে যে এই এই জিনিস বন্ধ থাকবে, এই জিনিস খোলা থাকবে, সেই জন্য এটাকে নিষেধাজ্ঞা বলছে। আগে এইটা ঠিক করে নি যে ইটস নট এ লকডাউন, এটা একটা নিষেধাজ্ঞা বলতে পারেন। কেউ কেউ বলেছিল, বা আমিও এক সময় মনে করেছিলাম যে এটাকে মডিফাইড লকডাউন বলবো কিনা। মডিফাইড লকডাউন মানে হলো যে কিছু জিনিস যেরকম শপিং মল বন্ধ, অফিস আদালতে উপস্থিতি কম, স্কুল কলেজ বন্ধ, এটা ঠিক আছে। যেমন আবার খোলা বাজারে কেনা বেচা চলবে, তারপরে আপনার নিজস্ব পরিবহনে আপনার অফিস আদালতে যাবে, এটাকে আমি মনে করছিলাম যে মডিফাইড লকডাউন বলবো কিনা। সো আমার মনে হয় ওই বিতর্কে না, যে আজকে আমরা যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো হ্যাঁ, এটাকে নিষেধাজ্ঞা বলে। এখন এই নিষেধাজ্ঞাটাও আবার পুরোপুরি প্রয়োগ হচ্ছে কিনা বা বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা একবার দেখবার বিষয়। আমি এখানে মনে করবো যে আজকে ডেফিনেটলি শিথিল ছিল কোন কোন জায়গায়, আবার কোন কোন জায়গায় কোন ভালো হয়েছে। কোন কোন জেলায় কোন কোন বিভাগে দেখা গেছে যে 95% দোকানপাট বন্ধ, তো তারা ভালো করেছে। আবার কোন কোন জায়গায় দেখা গেছে দোকানপাট বেশি খোলা, আবার দেখা যাচ্ছে যে ঠিক আছে মানুষজন যারা অফিসে যাওয়ার কথা যে সংখ্যায় সেটা ঠিক আছে, কিন্তু ইয়াং জেনারেশন তারা পুলিশ দেখলে ভিতরে ঢুকে যাচ্ছে গলির মধ্যে, আবার বেরিয়ে এসে আড্ডা মারছে মাস্কবিহীন। তো এই জিনিসগুলো যেটাকে হবে কি, আলটিমেটলি আমি যে কাঙ্ক্ষিত যে ফলাফলটা চাই সরকার, সেইটা পাবে না যতক্ষণ পর্যন্ত আমি এটাকে এনফোর্স না করতে পারবো প্রপারলি। আমার আর একটা হলো, আমি সবসময় কথা বলি, ক্রাইসিস যখন চলে, এটা একটা বিশাল ক্রাইসিস, এই সময় ফ্যাক্ট ম্যাটার করে। ফ্যাক্ট মানে হলো যেটা সত্যি কথা, যে যত বেশি ফ্যাক্ট নিয়ে ডিল করবে সে তত বেশি ভালো করবে। আমাদেরকেও এই ফ্যাক্ট নিয়ে ডিল করতে হবে। আজকে আমাদের নিষেধাজ্ঞার কোনো কোনো জায়গায় ভালো হয়েছে, কোনো কোনো জায়গায় নিষেধাজ্ঞাটা ঢিলে ঢালা হয়েছে, যেটা যদি আমরা এই ঢিলে ঢালাটাকে চেক না করতে পারি আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো। অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আপনার কাছে নিশ্চয়ই এই বিষয়েই আবারও আসবো আমি। জনাব কৃষ্ণপদ রায়, যেটি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলেন যে পুলিশ দেখলে ইয়াং জেনারেশনের কথা কেউ কেউ ভয়ে ঘরে ঢুকে যাচ্ছে, আবার যখন পুলিশ দেখছে না তখন আবার বাইরে বেরিয়ে আসছে, চায়ের দোকানে আড্ডা চলছে। আসলে পুলিশ কেমন ভূমিকায়, পুলিশের উপর কেমন নির্দেশনা আছে এবং পুলিশ কেমন ভূমিকায় থাকতে চায় সামনের দিনগুলোতে, একটু জানতে চাই।
ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার পূর্ববর্তী বক্তার বক্তব্য শুনছিলাম। উনি বলছিলেন সায়েন্স ইজ সায়েন্স। আসলে আমাদের সায়েন্স হচ্ছে সোশ্যাল সায়েন্স। তো এই এই জিনিসটা এত ভেরিয়েবল, এত স্থান ভেদে, এলাকা ভেদে এত ভেরি করছে, এত ডিফিকাল্টিজ এর মধ্য দিয়ে এই জিনিসগুলো আমাদের বাস্তবায়ন করতে হয়। আপনি দেখেন যে হ্যাঁ, কতগুলো নির্দেশনা আসছে, এই নির্দেশনটা কিন্তু আপনাকে বুঝতে হবে নির্দেশনটা বাস্তবায়নের জন্যই বলা হয়, মানে মানার জন্য বলা হয়েছে। মানতে বাধ্য করার জন্য কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কাজ করতে হবে, কিন্তু বাধ্য করাটাই যদি প্রধান হয়ে যায় তখন আসলে ঠিক একটি ভালো অবস্থায় আসা খুব মুশকিল হয়ে যায়। আপনি দেখেন যে আমরা অনেকগুলা বিষয় আসলে আছে কনফিউজিং, যে কারা বেরোবে কারা বেরোবে না, আবার কিছু অফিস খোলা আছে না আছে। এই জায়গায় গিয়ে আমাকে অনেকেই কিন্তু আমাকে ডজ দিতে পারে যে আমি অফিসে যাচ্ছি, আমি ব্যাংকে যাচ্ছি, আমি অমুক অফিসে আছি। এটা যেমন একটা ডিফিকাল্টিজ আছে। আরেকটা হচ্ছে কি, মানুষের মধ্যে সেই অনুধাবনের ক্ষেত্রে হয়তো গুরুত্বটা তেমন বুঝছেন না, যে আসলে কি ডিফিকাল্টিজ এর মধ্যে আছি আমরা, কিভাবে সংক্রমণটা দ্রুত হারে বাড়ছে। আমি যদি আমার পুলিশের কথা বলি, তাইলে আমি গত 15 ফেব্রুয়ারিতে আমাদের 2 জন ছিল, ঢাকা মেট্রোপলিটন পুলিশের 2 জন ছিল করোনা পজিটিভ। আর আজকে 5 তারিখে, এপ্রিলের 5 তারিখে হচ্ছে 134 জন। এইভাবে এই ক্রমবর্ধমান হারটা মানুষ বুঝতে পারছেন না। অনেক ব্যবসায়ীরা বিক্ষোভ করছেন দোকানপাট খোলা রাখবেন বলে। এই বিক্ষোভ সামলাতে গিয়েও কিন্তু আমি একটা ঝুঁকির মধ্যে আছি। একটা হচ্ছে আইন প্রয়োগের একটা ব্যাপার আছে, কিন্তু আইন প্রয়োগটা তো অন্য 10টা ক্ষেত্রের মতো এত সহজ নয়। আমার সদস্যরাও তো আক্রান্ত হয়ে যাচ্ছেন, আর আমার সদস্য আক্রান্ত হওয়া কিন্তু আরেকটি, মানে এটা ইন্ডিভিজুয়ালের মধ্যে থাকছে না, কারণ সে ব্যারাকে থাকছে, এবং আরো বেশি সদস্য আক্রান্ত হওয়ার একটি ব্যাপার আসছে। এনিওয়ে, আমরা প্রথম লকডাউনই বলেন বা নিষেধাজ্ঞাই বলেন, প্রথম লকডাউনে আমরা কাজ করেছি। তো আমরা দেখতে পেয়েছি যে প্রথম 2-1 দিন হয়তো মানুষের মধ্যে জিনিসটা বোঝা বা একটু লক্ষ্য করা, বা সবাই দেখতে চান আসলে কোথায় যাচ্ছে কি হচ্ছে। আস্তে আস্তে কিন্তু মানুষের মধ্যে এটা মেনে নেওয়ার প্রবণতাটা আসে, মানুষ গুরুত্বটা বুঝতে পারছেন। তো আমি ধারণা করছি আজকে যে মানুষের রেসপন্স অনেক জায়গায় হয়তো তত পজিটিভ ছিল না, কিন্তু এটা ক্রমান্বয়ে হয়তো পজিটিভ হয়ে আসবে। আমরা মানুষকে কনভিন্স করে যেতে চাই। আমরা বিভিন্ন জায়গায় মাইকিং করেছি, আমরা মাস্ক বিতরণ করেছি। তো আমরা জোর জবরদস্তি করে এটা মানাতে চাই না, এই কারণে যে এটা আসলে খুব একটা সাস্টেনেবল হয় না। মানুষ যখন জিনিসটাকে মেনে নিবে তখন এটা সাস্টেনেবল হবে। তো আমরা আশা করছি জনাব কৃষ্ণপদ রায়, ক্রমান্বয়ে। কিন্তু গতবার আমরা দেখেছিলাম খানিকটা জোর জবরদস্তির ব্যাপারেই ছিল। রাস্তায় আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কোথাও বেশ কঠোর অবস্থান দেখেছি, সেনাবাহিনীকেও নামতে দেখেছি রাস্তায়। তখন যখন কঠোর অবস্থানে ছিল তখন মেনেছে, যখন কঠোর অবস্থান থেকে সরেছে তখন আবার ঢিলে ঢালা ভাব শুরু হয়ে গেছে। তাহলে আসলে মানুষকে না মানালে মানুষ কি আসলে মানে? না এই প্রবণতা কি কঠোর মানুষের অবস্থান থাকে? কি, আপনি কৃষ্ণপদ তো রায়, আপনার রাস্তায় কাছে আমি এই না, বিষয়টিতে আসি। আমি বলি আপনারা আরো কি করবেন সেটিও আপনি নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমি মাননীয় মন্ত্রীর কাছ থেকেও জানতে চাই, মাননীয় মন্ত্রী, সরকারি কি একটু দ্বিধাদ্বন্দ্ব, যেটি কৃষ্ণপদ রায়ও একটা ব্যবহার করছিলেন, একটা শব্দ কনফিউজিং কিছু বিষয় আছে, যেমন এই যে অফিস আদালত যথাসম্ভব কম সংখ্যক, মন্ত্রিপরিষদ সচিব বলছে যে কমফোর্টেবল ভাবে চালাবেন লোকবল দিয়ে, গণপরিবহন বন্ধ থাকবে, আবার মানুষ কি করে অফিসে যাবে, সেই ভোগান্তির বিষয়গুলো কি সরকার ভাবছে? মানে সরকার নিজেই কি একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে কি এটি নিষেধাজ্ঞা না লকডাউন? আমরা ওবায়দুল কাদের সড়ক পরিবহন মন্ত্রীকে বলতে শুনলাম শুরুতে নিষেধ লকডাউনের ঘোষণা, মন্ত্রীরা বলছেন লকডাউন। গতকাল আমার অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ছিলেন, তার সাথেও লকডাউন বিষয়ে কথা হচ্ছিল। আজকে মন্ত্রিপরিষদ সচিব স্পষ্ট করছেন লকডাউন নয় নিষেধাজ্ঞা। সরকারই কি একটু কনফিউজড? ধন্যবাদ আপনাকে। আসলে যে কথাটা বললেন, লকডাউনের যে বিশ্বব্যাপী যে ডেফিনিশনটা, সেটা কিন্তু এক এক দেশে এক এক রকম হয়েছে। কানাডাতে যেভাবে লকডাউন হয়েছে, হয়তো ইংল্যান্ডে সেভাবে হয়নি বা অন্যরকম হয়েছে। স্থানীয়ভাবে সেটা লকডাউন শব্দ ব্যবহার করা হয়েছে, স্থানীয়ভাবে তারা কিছু ইমপ্লিমেন্ট করেছে, কিছু অ্যাডজাস্টমেন্ট করেছে, এইরকম। আমাদের দেশেও যেটা লকডাউন বলি আর নিষেধাজ্ঞাই বলি, মূলত উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো যে এই যেভাবেই হোক মানুষকে ঘরে রাখা, অথবা তাদেরকে সীমিত পর্যায়ে বাইরে আসুক, একটা সিস্টেমের মধ্যে এই যে বাড়ছে সেটাকে যেভাবে হোক একটা কন্ট্রোলে আনা যায় কিনা। প্রথম দিকে আমাদের চিন্তা ছিল যে লকডাউন না দিয়ে, কারণ জীবন আর জীবিকা তো একসাথে চলতে হবে, যাতে করে পারা যায় কিনা। কিন্তু গ্রাজুয়ালি যখন দেখা গেল এর বিস্তৃতি প্রবল ভাবে বাড়ছে, অনেক সংখ্যা বাড়ছে। একটু আগেই মিস্টার কৃষ্ণপদ রায় বললো যে যেখানে 2-3 জন ছিল সেখানে শতাধিক হয়েছে, এমনটাই দেখা যাচ্ছে। যার ফলে সরকারকে এই অবস্থানে যেতে হয়েছে। এটা ঠিক, যেমনটা আশা করা গেছিল, যেভাবে এটা ইমপ্লিমেন্ট হবে বা মানুষ মানবে বা সরকার যেভাবে, সেটা কিন্তু আজকে দেখা যায়। তবে এটা ঠিক যে আমরা, সরকারও চেষ্টা করছে বিভিন্নভাবে
যাতে করে এটাকে মানুষকে বুঝিয়ে আবার আইনের কিছুটা নিয়ম করে চাপ দিয়ে যাতে করে এটা একটা গ্রহণযোগ্য অবস্থায়, মানে একটা যে ডিজায়ার্ড লেভেলে যাওয়া যায়, সেভাবে চেষ্টা চলছে। এখন লকডাউনই বলি আর নিষেধাজ্ঞাই বলি, এটা আমাদের দেশে কিছুটা ডিফারেন্ট হয়েছে। যেমন একদিকে যে কথা আপনি একটু আগে বললেন যে বাস বা এইসব বন্ধ হয়েছে, অথচ আবার পাশাপাশি বলছে নিজস্ব, যাদের নিজস্ব ট্রান্সপোর্ট নাই বা নাই অ্যারেঞ্জমেন্ট নাই, তাদেরও তো ব্যবস্থা করতে হচ্ছে। তারা কোনোভাবে আসছে, অর্ধেক উপস্থিত থাকার কথা বলা হয়েছে, রাস্তাঘাটে যেসব কথা বলা হয়েছে, কিছু কিছু জায়গায় এখনো কিছু কনফিউশন আছে। তো সেগুলো আমার মনে হয় আজকে কালকের মধ্যেই সিচুয়েশনটা আরো পরিষ্কার হয়ে যাবে। সরকার এবং সার্বিকভাবে কিভাবে এগোতে চায় সেটাও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। আমরা মনে করি যে প্রথম দিনটা গেছে, গ্র্যাজুয়ালি এটা হয়তো আরো সিস্টেমের মধ্যে আনা যাবে বলে মনে করি। জি, মাননীয় মন্ত্রী, মার্চের 1 তারিখ থেকে এই সংক্রমণ ঊর্ধ্বমুখী, এটি বলছেন আইইডিসিআর এর পরিচালক। কিন্তু আমরা মার্চের শেষের দিকে এসে সিদ্ধান্ত নিচ্ছি, সরকার সিদ্ধান্ত নিচ্ছে, তখনও আসলে এই কনফিউশন গুলো কেন থাকছে? আজকে এপ্রিলের 5 তারিখ, এখনো মানে এই দ্বিধাদ্বন্দ্ব গুলো থাকবে? এটি কি যৌক্তিক? এবং যেটি ডাক্তার শহীদুল্লাহ বলছিলেন, কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে না এভাবে চললে, তাহলে এটি করে লাভটা কি যদি সে কাঙ্ক্ষিত ফলাফলই না পাওয়া যায়? জীবন জীবিকার উপর তো প্রভাব পড়ছেই। আমাদের চেষ্টা তো করতে হবে, সবকিছুই যে আমরা একদম কাঙ্ক্ষিত চূড়ান্ত বা যেটা একদম ডিজায়ার সেটা হবে তা নয়, কিন্তু আমাদের চেষ্টা তো করতে হবে। একেবারে হাল ছেড়ে দিলে তো চলবে না। আমরা আশাবাদী ছিলাম, চেষ্টা করছিলাম। আপনারা জানেন যে ইভেন্ট কক্সবাজারের সি বিচ গুলাতেও লোক দেখেছি, অনেক লক্ষ লক্ষ মানুষ গেছে। আমরা আশা করছিলাম প্রতিনিয়ত যে হয়তো সিচুয়েশনটা ইমপ্রুভ করবে, দেখা গেল যখন সত্যিই করছে না, তখন এই সত্য সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এটাও যে আজকে প্রথম দিন গেল এটা, কিন্তু চেষ্টা করতে হবে আমাদের সবাইকে, এবং সরকারও আজকের দিন বা কালকে থেকে পরশু থেকে আরো শক্ত অবস্থানে যাবে। আরো কিছু, আর প্রথম দিন স্বাভাবিক কারণে দেখা গেছে যে টেন্ডেন্সি হচ্ছে প্রচুর মানুষ ঢাকা শহর থেকে বেরিয়ে যাওয়ার, গ্রামে চলে যাওয়া। সেই ক্ষেত্রে চাপ পড়ছে ট্রান্সপোর্টের উপরে, আমাদের পাবলিক যে ইয়ে হচ্ছে সেটার উপরে চাপ পড়েছে, মানুষ বেরিয়ে যাচ্ছে। প্রথম যেটা বলা হলো যে ভিতরে ঢুকে যাচ্ছে পুলিশ দেখে, আবার বেরিয়ে এসছে। আমি মনে করছি আগামী 1-2 দিনের মধ্যে পুলিশ বা আইনের ব্যবস্থাটা একটু শক্ত অবস্থানে যাবে এবং আরো পরিষ্কার হয়ে যাবে। তবে আমাদেরকে এটা সত্যি যে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আমাদেরকে নিষেধাজ্ঞাই বলি অথবা লকডাউনই বলি, এর বিস্তার ওদের জন্য আমাদের কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে, এটাই বলা চলে। জি, মাননীয় মন্ত্রী, নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো যে ব্যবসা বাণিজ্যের উপর কেমন প্রভাব পড়বে, মানুষের জীবিকার উপর কেমন প্রভাব পড়বে, ইত্যাদি অনেকগুলো বিষয় আপনার জন্য রেখে দিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছ থেকে এটি, মাননীয় মন্ত্রী যেটি বলছেন যে প্রথম দিন 2-1 দিনের মধ্যেই বিষয় আরো সিদ্ধান্ত হয়তো দেখা যাবে বা প্রয়োগের বিষয়টি দেখা যাবে, পরিকল্পনা করার চেষ্টা করা, এভাবে করে কি এখন চলবে? যখন 7,000-এর উপরে দৈনিক সংক্রমণ ইদানিং আমরা দেখছি, 50 জনের উপরে মৃত্যু হচ্ছে মানুষের, এভাবে আসলে আস্তে ধীরে বুঝে শুনে দেখি কি হয়, এভাবে করে চললে কি হবে ঠিক আমাদের ফলাফল অর্জন? দেখুন, আমি আমার প্রথমে উচিত ছিল আমার সাথে যে দুইজন বিজ্ঞ আলোচক আছে তাদেরকে আমার স্বাগত জানানো এবং ধন্যবাদ জানানো, কারণ আলটিমেটলি আমাদের আলোচনাটা যাতে অর্থবহ হয়, দেশের মঙ্গল হয়, এটার জন্য আমরা আলোচনা করি। আমি দুজনের অনেকগুলো বিষয়ে একমত পোষণ করি এবং সেইগুলোকে অ্যাড্রেস করব। মাননীয় মন্ত্রী যে কথাটা বলেন যে আজকে প্রথম দিন, এটাও কিন্তু আসলে সত্যি। প্রথম দিন অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে মানুষজনের। এটা 2-1 দিনের মধ্যে, যেহেতু প্রথম 7 দিনই বলা হচ্ছে, হয়তোবা এটা বাড়তেও পারে, নাও বাড়তে পারে। তাহলে এই 7 দিন যদি সময়টাকে ধরি, তাহলে প্রথম দিনটাকে আমরা মনে করতে পারি যে ঠিক আছে, যেটুকু ঢেলে ঢালা হয়েছে অথবা বোঝার ভুল হয়েছে, আমরা কাল পরশুর মধ্যে এটা ইমিডিয়েটলি, এই যে অস্পষ্ট যে জায়গাগুলো আছে, যেটা কৃষ্ণপদ আমাদের রয় যেটা বলেছিলেন যে কিছু কনফিউশন আছে, হতে পারে এই কনফিউশন গুলো অস্পষ্ট জায়গাগুলোকে স্পষ্টীকরণ করে যদি আমরা ব্যবস্থা নেই, এবং দুটা জিনিস চালাতে হবে। আমি বারবার বলেছি, একটা হলো যে আপনি উদ্বুদ্ধকরণ, মোটিভেশন, আর একটা হলো বাধ্যকরণ। শুধু মোটিভেশনে যে কাজ করছে না, সেটা আজকে মানে 1 বছর পরে যদি আমি এখন এটাকে না মানি, আমার তাহলে অ্যাটিটিউডটা ডিফারেন্ট। আমি মনে করছি যে উদ্বুদ্ধকরণে কিছু লোকের কাজ হয়েছে, কিছু লোকের কাজ হবে না। তারপরেও কিন্তু উদ্বুদ্ধকরণ মানে মোটিভেশন কন্টিনিউয়াসলি যতদিন পর্যন্ত, আগামী যত মাস যত বছর করোনা থাকে, উদ্বুদ্ধকরণ মোটিভেশন চলতে থাকবে। পাশাপাশি বাধ্যকরণ বা পানিশমেন্ট বা ল এনফোর্সিং করতে হবে।
যতক্ষণ পর্যন্ত এটা হ্যান্ড ইন হ্যান্ড না যাবে কার্যকর কোনো ফলাফল আসবে না। সেই জন্য আমাদেরকে কাল পরশুর মধ্যে স্পষ্টীকরণ করে ওই ব্যাপারগুলোতে নজর দিতে হবে। দেখেন আজকে কৃষ্ণপদ রয় যেটা বলেন খুব উদ্বেগের বিষয়, যে ফ্রন্ট লাইনার, আমরা ফ্রন্ট লাইনার বলতে যেমন চিকিৎসক বুঝি, নার্স বুঝি, প্যারামেডিক্স বলি, পুলিশ বাহিনী বলি, বিজিবি বলি, আরো অনেকে ফ্রন্ট লাইনার। এই ফ্রন্ট লাইনার পুলিশ যারা এত বেশি গুরুত্বপূর্ণ, তাদের অল্প 2 জন ছিল, সেটা 100 জন ছাড়িয়ে গেছে। এটা ভীষণ উদ্বেগের বিষয়। এখন এইটার জন্য যেটা করতে হবে, আমরা চাই না যে আরো বেশি পুলিশ আমাদের ভাইরা আক্রান্ত হোক, তাহলে সার্ভিস কে দেবে? সেই জন্য এখানে কিন্তু ওনাদের, যেটা আমি কৃষ্ণপদ রয়ের মাধ্যমে একদম পুলিশের প্রধানের কাছেও আবেদন জানাবো, যে এই যে পুলিশরা আক্রান্ত হচ্ছে, তাহলে কেন আক্রান্ত হচ্ছে, এর জন্য আপনারা ইমিডিয়েটলি পাবলিক হেলথ এক্সপার্টদের অপিনিয়ন নেন, যে কি করলে আপনাদের এই সংক্রমণটা রোধ করা যায়। কারণ ডিউটি তো করতেই হবে, কারণ আমরা চাই না যে এর সংক্রমিত হবে, কিন্তু যত সংখ্যায় কমিয়ে রাখা যায় তত ভালো। আমি যে জিনিসগুলো আপনার কাছে বলতে চাই, যে ওনাদের 2 জনের কথার মধ্যে থেকে অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে এসছে। একটা হলো কিছু কিছু জায়গায় অস্পষ্টতা আছে, সেখানে স্পষ্টীকরণ করা দরকার। মাননীয় বাণিজ্য মন্ত্রী যেটা বলেন, আজকে হয়তো এরকম, কাল পরশুর মধ্যে ঠিক হবে। এইগুলো করলে কিন্তু ফলাফল পাওয়া যাবে। আমি কিন্তু এখনো বলছি, জীবন এবং জীবিকার সাথে সাথে চলবে, এর মধ্যে একটা ফাইন ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটাই হলো আপনার ব্যালেন্সটা করাটাই হলো আপনার মুনশিয়ান। আবার আপনার কাছে আরো বিস্তারিত এই বিষয়ে জানতে চাইবো। কৃষ্ণপদ রায়, কাল পরশু শব্দটা বারবার আলোচিত হচ্ছে। কাল পরশু কি আপনাদের কোনো বিশেষ পরিকল্পনা আছে? কাল পরশু থেকে আরো শক্ত অবস্থানে যাওয়া বা আইনের প্রয়োগ করা, আজকে একটা মোটিভেশনাল অবস্থানে আছেন, এরকম কি কোনো পরিকল্পনা আছে বা নির্দেশনা আছে? ধন্যবাদ আপনাকে। আমি মাননীয় মন্ত্রী এবং ডক্টর শহীদুল্লাহ মহোদয়ের বক্তব্য শুনলাম। তো আমি বলি, ওই যে আপনি বলছেন যে আবার শক্ত হবেন কিনা, শক্ত না হইলে কেন শক্ত হচ্ছেন না, আবার শক্ত হইলে এত শক্ত হইলেন কেন, এই ধরনের একটা পরিস্থিতি কিন্তু মিডিয়া কিংবা সোশ্যাল মিডিয়া সৃষ্টি করে। আমরা দেখেছি আমাদের পাশে মিডিয়া সবসময় কিন্তু সহায়ক ভূমিকায় থাকেন। এখন আপনি বলছেন যে ধরেন মারেন, এই করেন সেই করেন, আবার ধরলে মারলে বলবেন যে গরিব মানুষ কোথায় যাবে, কি খাবে। আমাকে একটা ডেলিকেট অবস্থার মধ্যে দিয়ে কাজ করতে হয়। তবে আপনার কথার যদি শর্টকাট উত্তর দেই, অবশ্যই আমাদের ক্রমান্বয়ে আমাদের একটু এটা অনিবার্য, আমাদের বাড়তেই হবে, কারণ এটা মানুষের জীবনের সাথে সম্পর্কিত। আমরা মানুষের জীবনের ঝুঁকি নিতে খুব একটা সময় দিতে পারি না। আমাদের সাথে কালকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা যুক্ত হবেন আমাদের সিস্টেমে, এবং আমরা কিন্তু অনেক জায়গায় মোবাইল কোর্ট করব, এবং সেক্ষেত্রে অনেকেরই জরিমানা হবে। তবে একটা জিনিস কি, যে বেশিরভাগ লোকই যদি শাস্তি দিতে হয়, তাইলে তার আসলে আইন থাকে না। আইনটা হচ্ছে এরকম যে আপনি কিছু লোক হয়তো ভায়োলেট করবে, তাদেরকে শাস্তি দিবেন, কিন্তু বেশিরভাগ লোক যদি ভায়োলেট করতে চায়, তাইলে কিন্তু শাস্তি দিয়ে আপনি এটার শেষ দেখতে পারবেন না। এটা একটা জিনিস। আর একটা জিনিস, বিভিন্ন দেখেন গ্রুপ, বিভিন্ন পেশাজীবী বা বিভিন্ন ব্যবসায়ীরা রাস্তায় নামছেন, হাজারে হাজারে রাস্তায় নামছেন। তো এদেরকেও তো হ্যান্ডেল করতে হচ্ছে আমাদেরকে। এই নানা ধরনের বাস্তবতা আছে। আপনি চট করে যদি আমি বলি যে কেন আপনি ধরছেন না, কেন আপনি মারছেন না, এগুলা কিন্তু ধরলে মারলে সবসময় সব পরিস্থিতি আমাদের পক্ষে আসবে না। জনাব কৃষ্ণপদরা, একটা বিরতিতে যাব। আমরা বলছি না ধরেন মারেন, আমরা শুধুমাত্র এতটুকু জানতে চাইছি আসলে স্পষ্ট তথ্যটা কি, আমরা যেন বিভ্রান্ত না হই, মানুষ যেন বিভ্রান্ত না হয়। রাস্তায় নামছে, অফিস আছে কিন্তু গণপরিবহন পাচ্ছে না, মানে এগুলো একটা বিভ্রান্তকর পরিস্থিতি কিনা? বইমেলা চলছে, বাংলাদেশ গেমস চলছে, কিন্তু আবার অনেক কিছুই বন্ধ, মানে সব মিলিয়ে একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তো বটেই। সেটি আপনারাও বলছিলেন কনফিউজিং। শুধুমাত্র সেখানে স্পষ্ট হতে চাইছি যে পলিসিটা কি। একটা বিরতির পরে আমি এই আলোচনায় নিশ্চয়ই আবার ফিরবো। জীবন জীবিকার উপর প্রভাব নিয়ে কথা বলতে চাই। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রীর কাছে আমি ব্যবসা বাণিজ্যের উপর প্রভাবটা জানতে চাইবো। তবে ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, খুব সংক্ষেপে একটু এটা আপনার কাছ থেকে জানতে চাই যে মানুষ মানছে না, নাকি মানুষের কাছে সঠিক বার্তাটাও বা সঠিক তথ্যটাও দেওয়া যাচ্ছে না? যেটি আমরা আগের অংশেও আমিও বলছিলাম, বইমেলা চলছে, বাংলাদেশ গেমস চলছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় হাজারো মানুষের সমাগম আমরা দেখলাম। মানে তথ্যগত বিভ্রান্তি, বার্তা দেওয়ার ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে কিনা? আমি যেটাকে বলি, যে আমি সবসময় একটা কথা বলি, যে যেটা অল অর নান ল একটা সিস্টেম আছে, আর একটা হচ্ছে যে না, বিষয় ভিত্তিক বিশ্লেষণ ভিত্তিক কথাবার্তা বলা দরকার। সেটি হলো যে আপনার প্রশ্ন ছিল যে মানুষ কি মানছে না, নাকি আসলে আমরা তাদেরকে সঠিক তথ্য দিচ্ছি না। এটা দুইটাই। কিছু মানুষ তথ্য পেয়েও মানছেন না, এটাও সত্যি কথা। আর একটা হলো যে অনেক সময় আমরা কমিউনিকেশন স্পেশালিস্টের দ্বারা যে কমিউনিকেশন ম্যাটেরিয়াল তৈরি করা উচিত সেটা করছি না। আমি আজকে আপনি যেহেতু তুলেছেন এই কথাটা, মনে রাখার কথা, আমাদের একসময় দেশে খুব এই রাতকানা রোগ হতো।
সেই রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হতো, এবং তখন একটা টেলিভিশন অ্যাড খুব চালানো হতো যে চোখ মানে হাইরে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। এটা তো একটা ক্যাচি ইয়ে ছিল, বিজ্ঞাপন ছিল, যে একটা শিক্ষিত মানুষকে একদম গ্রামের মানুষকেও কিন্তু আলোড়িত করেছিল যে আমাদের ভিটামিন এ খাওয়াতে হবে বা ভিটামিন এ সমৃদ্ধ খাওয়া কমাতে হবে। আজকে ফলাফল রাতকানা বাংলাদেশি কম। ঠিক তেমনি ভাবে ডায়রিয়ার মৃত্যু আজ থেকে 30 বছর আগে অসংখ্য মৃত্যু হতো। এখন গ্রামের মাও জানে শিশুটি ডায়রিয়া হলে স্যালাইন খাওয়াতে হবে অথবা লবণ জলের মানে লবণ গুড়ের যে শরবত খাওয়াতে হবে। এই যে মেসেজ গুলো দেওয়া হচ্ছে, এরকম কিছু মেসেজ আমরা বলেছি যে কারণ আপনার আমার বা এখানে আমাদের বাণিজ্য মন্ত্রী আছে মাননীয়, এখানে আমাদের কৃষ্ণপদ রায় একজন সিনিয়র পুলিশ অফিসার, আমার আন্ডারস্ট্যান্ডিং রিক্সাওয়ালার আন্ডারস্ট্যান্ডিং বস্তিবাসীর আন্ডারস্ট্যান্ডিং এক না। সেই জায়গায় মেসেজ যেটা দিতে হবে সোশ্যাল বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশনের জন্য, সেই রকম কিছু আমাদের ভেরি ওয়েল আর্টিকুলেটেড মেসেজ যদি তৈরি করতে পারি, তখন মানুষ যারা বুঝতে পারছে না তারা বুঝবে। কিন্তু এটাও ঠিক, এক গ্রুপ বুঝার পরেও কেন জানি অবহেলা করেন। জি, অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। যে কেউ বলছেন আবার যে বাজারে গেলে দেখা যাচ্ছে এত মানুষের ভিড়ে আমি একা না মানলে আর কি হবে, এরকম একটা লক্ষণও মানুষের মধ্যে দেখা যাচ্ছে। মাননীয় মন্ত্রী, আপনার কাছে আসি, একটু ব্যবসা বাণিজ্যের উপর প্রভাব নিশ্চয়ই আপনার কাছ থেকে বিস্তারিত জানবো। শুরুতে আমরা আজকেও দেখলাম ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন, যেখানে সমাগম নিষিদ্ধ সেখানে বিক্ষোভ চলছে রাস্তায় নেমে। কিন্তু তাদের যে দাবি, তারা বলছেন যে এই ঈদের আগে আগে যদি দোকানপাট বন্ধ থাকে তাহলে তারা না খেয়ে পড়বেন। দোকান মালিক সমিতি ওর সভাপতিও ঠিক এরকম কথাই বলছেন। এই দাবির বিষয়ে কি বলবেন? ব্যবসায়ীদের জন্য আপনাদের কোনো পরিকল্পনা বাণিজ্য মন্ত্রণালয়ের আছে? দেখেন, জীবনটা তো আগে, জীবিকা নিশ্চয়ই সাথে সাথে যাবে। প্রথম তো আমাদের বাঁচতে হবে। আজকে ব্যবসায়ীরা যেটা বলছে ঠিক আছে, তাদের জীবিকার জন্য তাদের দরকার, কিন্তু রিয়ালিটিটা কি? মানুষকে তো বাঁচতে হবে। আজকে তাদের প্রফেশনের জন্য তারা বলছে এই কথা, কিন্তু আমাদের কাছে প্রায়োরিটি প্রথম যেটা বলি আমরা যে জীবন। যার জন্য আমরা বলেছি যে এই সব নিয়ম মানতে হবে। এখন যারা জীবিকার জন্য বলছে রমজান মাস দেখতে চাচ্ছে, ঈদ দেখতে চাচ্ছে, সেটা হয়তো আছে, কিন্তু মানুষ যদি নাই বাঁচে তাহলে তাদের এই বাজার, এই মার্কেট ওপেন, সেটা তো আসলে তেমন গুরুত্বর কথা ব্যাপার দাঁড়ায় না। আমাদের কথাটা হলো যে এখন অবস্থাটা অত্যন্ত খারাপ, কিভাবে প্রতিদিন বাড়ছে, আমাদেরকে শক্ত অবস্থানে যেতে হবে। ব্যবসা করে তারা হয়তো রমজান আসছে বা এরকম ঝামেলা আছে, হতে পারে, তাদের কষ্ট হবে, কিন্তু মানুষকে আগে বাঁচাতে হবে। তারা তাদের স্বার্থের জন্য বা তাদের স্বার্থ মানে তাদের জীবিকার জন্যই বলতে চাচ্ছে, তো এখানে আমাদের কম্প্রোমাইজ করার স্কোপ নেই। আগে মানুষকে বাঁচাতে হবে। এবং পাশাপাশি আমরা লক্ষ্য রাখছেন যে একটু আগে আমাদের শহীদুল্লাহ সাহেব বলছিলেন যে সুন্দর করে বলছিলেন যে একদম আটকানো রুমের বাইরে কোথাও ওপেন জায়গাতে গেলে অত বেশি প্রভাব পড়বে না, বেটার হবে। এরকম কোথাও আমাদেরকে অ্যাডজাস্ট করে জীবিকার ব্যবস্থাও করতে হবে, তবে জীবনটাকে আমাদের 1 নম্বর দেখতে হবে, প্রায়োরিটি হিসেবে। মাননীয় মন্ত্রী জীবন আগে, প্রায়োরিটির কথা বলছেন, আগে বাঁচতে হবে, অবস্থা অত্যন্ত খারাপ, কম্প্রোমাইজ করার স্কোপ নেই, এই কথাগুলো আপনি বলছেন। কিন্তু তাহলে শিল্প কারখানাগুলো আবার খোলা থাকছে, যেগুলোকে বেশি শ্রমঘন বলে আমরা জানি, বেশি মানুষের সমাগম, সেটি তাহলে সেখানে এই যুক্তিটা খাটছে না কেন? একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, আজকে ধরেন কথার কথা বলি যে শ্রমঘন মানে গার্মেন্ট ফ্যাক্টরি গুলো। আজকে যদি ধরি দেশের প্রায় 40 লক্ষ লোক কাজ করে, এই ফ্যাক্টরি গুলো আমরা যদি চালু রাখে তারা, তাহলে ওয়ার্কার গুলো কিন্তু একটা জায়গায় আসছে, তারা কিন্তু একটা কনফাইন জায়গাতে আটকে আছে। এই 40 লক্ষ লোক ছেড়ে দিলে তারা কিন্তু সব জায়গায় ছড়িয়ে পড়বে। বরঞ্চ এক জায়গায় রেখে তাদের স্বাস্থ্যবিধিটা মেনটেন করানো যায় কিনা, প্রত্যেকে মাস্ক পরছে সেটা দেখা যায় কিনা, তাদের হাত ধোয়া হচ্ছে কিনা, এটা একটা বেটার কন্ট্রোল করা যেতে পারে। শুধুমাত্র ডিস্টেন্স বা যে ঝামেলাগুলো আছে সেটা একটু মেনটেন করতে হবে। কিন্তু আপনি ছেড়ে দিলেন। আপনার মনে আছে গত বছর যখন বন্ধ করে দেওয়া হলো, লক্ষ লক্ষ শ্রমিক বেরিয়ে পড়লো, তখন পথে ঘাটে, রাস্তায়, গাড়িতে, জাহাজে, তখন অনেক কথা হয়েছে। এবং একটা লক্ষণীয় বিষয়, সত্যি কথা, আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন, ডক্টর শহীদুল্লাহ আছেন, যেসব ফ্যাক্টরিগুলো শ্রমঘন গার্মেন্ট ফ্যাক্টরিগুলো আমাকে যদি বলি, সেইখানে কিন্তু এই রোগের বিস্তার অনেকখানি কম। এটা কিন্তু লক্ষণীয়। আমরা একটা জিনিস লক্ষণীয় দেখেছি, শ্রমিকদের মধ্যে যে পরিমাণে স্প্রেড করছে এটা, তার থেকে কিন্তু অফিস স্টাফ যারা
তাদের মধ্যে এটা বেশি দেখা যাচ্ছে। এটা অনেক কারণ থাকতে হয়তো তার কিন্তু বাইরে ছাড়িয়ে দিলে 40 লক্ষ লোক তো ছড়িয়ে পড়বো, তাহলে আরো বেশি বিপদ হলো। অথচ আপনি জানেন আপনার এখানে 500 ওয়ার্কার আছে, 2 জন অসুস্থ হয়ে পড়েছে, এখানে আইসোলেট নিতে পারেন। এটা একটা ব্যাপার যার জন্য, এবং চলতে তো হবে না। কিছু ব্যবসা বাণিজ্য আছে যেটা একবার ব্রেকডাউন হলে পরে ফিরে পেতে অনেক সময় লাগে, সেখানে আমাদের ব্যালেন্স করতে হবে, জীবনও দেখতে হবে, জীবিকার জন্য আমাদের কিন্তু তৈরি থাকতে হবে। নিশ্চয়ই আমি কি মাননীয় একটু মন্ত্রী, সাপ্লিমেন্ট শ্রমিকরা করবো? বেরিয়ে যদি যাবে, 40 লক্ষ মানুষ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, সেই আশঙ্কার কথা, আতঙ্কের কথা বলছেন, সেরকমটা তো তবুও হলো। লকডাউনের ঘোষণা আগেই দেওয়া হলো যে লকডাউন হবে, এবং আমরা দেখলাম ঢাকা থেকে কিভাবে মানুষ হুমড়ি খেয়ে গাদাগাদি করে লঞ্চে বাসে করে ঢাকা ছাড়লো, আজও ছেড়েছে, রাজধানী ছেড়েছে মানুষ। তাহলে তো সেই বিষয়টি হলোই, একটুখানি কোথাও মানা হচ্ছে, কোথাও আবার না, সেরকম একটা বিষয় হচ্ছে কিনা। আর একটা কথা আরেকটা বলি, বিষয় এখানে বলছেন যে একটুখানি বলি, শ্রমিকদের আমি মধ্যে আসলে একটুখানি সংক্রমণ বলি। কম, শ্রমিকরা তো ঘরে আমি যাচ্ছে, দোকানে যাচ্ছে, সংক্রমণ তো তারা ছড়িয়ে দিচ্ছে। তারা না হয় যদি সংক্রমিত নাও হয়, সংক্রমণ ছড়ানো কি বন্ধ হচ্ছে? আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন যেটা বললেন আপনি ঠিক, যেটা বেরিয়ে পড়ছে যাচ্ছে সেটা ঠিক, এর সাথে আরো 40 লক্ষ যোগ দিলে তো আরো ভয়াবহ অবস্থা, সেটাও তো বিবেচনা আনতে হবে। এটাই আমাদের কথা, যে যেটা হচ্ছে সেটা কাম্য নয়, কিন্তু ওখানেও যদি আমরা ছেড়ে দিই তাহলে তো আরো বাড়লো। তো এটা ঠিক যে ওখানে ওকে যদি রক্ষা করা যায়, সেটা বেটার মেনটেন করা যায়, সেটা পাশাপাশি আপনি যেটা বললেন যে বেরিয়ে পড়ছে, সেটাকে যে কোনো ভাবে হোক, সেটা মোটিভেট করে হোক, শক্ত আইনের পদক্ষেপ নিয়ে হোক, আমাদেরকে ব্যবস্থা নিতেই হবে, এটাই বলতে পারি। জি, মাননীয় মন্ত্রী, আমি একটু দোকানি সাপ্লিমেন্ট বা করবো ব্যবসায়ীরাও এখানে। ঠিক এরকমই বলছে যে আমরাও স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চলছে, আমরাও স্বাস্থ্যবিধি মেনেই যদি চলা যায়, এই বিষয়টা তাদেরও দাবি। আসবো আবারও আপনার কাছে, জনাব কৃষ্ণপদ রায়, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে যে বিষয়গুলো আসছে, অনেকগুলো বিষয়ে কথা বলছি, দোকানপাট, ব্যবসা বাণিজ্য, আমরা কথা বলছি বই মেলা, বাংলাদেশ গেমস ইত্যাদি নানান কিছুর বিষয় আলোচনা হচ্ছে। আরেকটা বিষয় নিশ্চয়ই আপনি বলবেন যে সম্প্রতি আমরা দেখছি হেফাজতে ইসলাম নামক সংগঠনটি বিভিন্ন সময় নানান রকম প্রতিবাদ, বিক্ষোভ, হরতাল মতো কর্মসূচি দিচ্ছে, হঠাৎ হঠাৎ কোথাও জড়ো হয়ে যাচ্ছে, সমাগম করছে। এবং তারা কিন্তু এই মামুনুল হক, হেফাজতে তা মামুনুল হক সোনারগাঁ রিসোর্টে নারী সহ জনগণের কাছে ধরা পড়ার পরে আমরা দেখছি তারা সরকার পতন, সশস্ত্র জিহাদের হুঁশিয়ারি পর্যন্ত দিচ্ছে। মানে এরকম একটা পরিস্থিতি মোকাবেলার মতো অবস্থান এবং সক্ষমতা কি পুলিশের আছে, যখন পুলিশও আবার অনেকে করোনা আক্রান্ত হয়ে বসে আছে, তারাও ভোগান্তিতে আছে? কি বলবেন জনাব কৃষ্ণপদ রায়? আমি বলি যে করোনার ঝুঁকি তো সবার জন্য সমান, এটা পুলিশ হোক আর হেফাজতি হোক আর মিডিয়া সবার জন্য সমান। তবে এটা ঠিক যে আমরা গত 1 বছরে কাজ করেছি, করোনার মধ্যে রিস্ক নিয়ে কাজ করেছি, আমাদের অনেক সহকর্মী আক্রান্ত হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কাজেই পুলিশের সক্ষমতা মানে সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠার প্রশ্নই আসে না। আমি বলবো যে পুলিশ যে কোনো পরিস্থিতি, যে কোনো সময়, মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে জাতিপিতার আহ্বানে প্রথম বুলেটটি ছুড়েছিল পুলিশ। করোনার সময়ও পুলিশ অন্যতম ভূমিকা রেখেছে, সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন উৎসর্গ করেছে। আগামীতে যে কোনো দুর্যোগের সময়ও জীবন উৎসর্গ করেই কাজ করবে, সেরকম মানসিকতা নিয়ে পুলিশ কাজ করে। তো আমি বলতে চাচ্ছি আপনাকে, আমি মানে অনেকগুলা কথা আসছে, তো আমি কিছু ভাবছিলাম যে আপনি সব দিকেই কথা বলছেন। এই যে রাস্তায় যারা বিক্ষোভ করছেন তাদেরও জাস্টিফাই করার একটা প্রবণতা আছে। আমি সরি টু সে, আমার মনে হয়েছে আর কি, যে এরকম যদি সবার অবস্থা যদি আমি জাস্টিফাই করতে চাই তাহলে কিন্তু হবে না। আপনারাই বলেছেন যে একটি সুন্দর একটি ব্যালেন্স করতে চাই, কিছু লোকের স্যাক্রিফাইস করতে হবে, কিছু লোকের বুঝতে হবে যে এই সময়ে আমি হয়তো আমার নিয়মিত কাজটি করতে পারছি না, নিয়মিত ব্যবসাটি করতে পারছি না, নিয়মিত আন্দোলনটি করতে পারছি না। কাজেই যারা যারা আন্দোলন করে হোক, মানে ব্যবসার নামে হোক, বা যে কোনো জীবন চলছে না, জীবিকা চলছে না, সেই সমস্ত অজুহাতে হোক, যারা এই ঝুঁকির সৃষ্টি করছেন তাদেরকে এত সাপোর্ট দিয়ে কথা বললে হবে না। কিন্তু তাদেরকে বলতে হবে যে আপনি যা করছেন তা ঠিক করছেন না, আপনি এটা সময় নয়, আপনি জীবনের ঝুঁকি নিচ্ছেন, আপনার জীবনের ঝুঁকি নিচ্ছেন আপনি প্রথম, তারপরে আপনার অন্য সদস্যেরও ঝুঁকি নিচ্ছেন যারা আপনার কাছাকাছি আসছে। কাজে ঝুঁকি নিয়ে যারা অন্যের ঝুঁকি বাড়াচ্ছেন তাদেরকে বলতে হবে যেটা ঠিক না, আপনি এখান থেকে সরে আসেন। এটা আর আইন প্রয়োগের প্রশ্ন যেখানে আসবে সেখানে অবশ্যই পুলিশ আইন প্রয়োগ করবে, এবং পুলিশ আইন প্রয়োগ করতে অবশ্যই সমর্থ, এবং সেই লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে, এটা ক্লিয়ার। আর একটা জিনিস আমি বলবো যে হ্যাঁ, আর ওই যে এই যে আবার যদি আসি, আমার যে লকডাউনই বলেন আর নিয়ম কানুনই বলেন, সেটা বাস্তবায়নের জন্য যে ধীরে ধীরে যে একটি অবস্থানে যাওয়া, মানুষের কি বলে, মানুষের মানে শুভ বুদ্ধির উদয় হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমাদের কার্যক্রম অবশ্যই বেশি আরেকটু গুরুত্ব পাবে, আরেকটু বেশি কড়াকড়ি আপনার ভাষায় সেটুকু হবেই। আমাদের মোবাইল কোর্টে আসবে, অনেকে সাজা শাস্তির মুখোমুখি হবেন,
অনেকে আননেসেসারি বাইরে আসলে আননেসেসারি ট্রাফিক জরিমানায় পড়বেন, কিংবা অনেকে আমরা হয়তো গাড়ি আটকে দেবো, উনি হয়তো আর বাকিটুকু পায়ে হেঁটে যেতে হবে। এই সমস্ত বিড়ম্বনা এড়ানোর জন্য যারা কার্যকরীভাবে বাইরে আসতে চান, কোনো জরুরি প্রয়োজনে আসবেন, কাজ করবেন, আমাদেরকে সহায়তা করবেন, এইটুকু আমি বলবো যে আমরা পারস্পরিক অনেক ধন্যবাদ জনাব সহায়ক কৃষ্ণ একটি পদনায়। ঠিক পরিস্থিতির সেই মধ্যে দিয়ে স্পষ্ট কাজটা এগিয়ে নিয়ে বার্তাটাই যেতে পেতে চাই, যেন আমি গেলে একরকম, আরেকজন গেলে আরেক রকম, নানান রকম পরিস্থিতিতে মানুষ নাহলে সেটা হয়ে বিভ্রান্ত যেতে না পারে, হয়। কিন্তু সেটা একটু হয়ে যেতে সেটি পারে। আমি স্পষ্ট শুনেন, হতে চাই। আপনি আসবো একজন, আবারও আমাকে বিরতির যদি পরে 10 ফিরতে জনই রাখতে বলেন যে হবে। আমার জরুরি কাজ আছে, তাহলে দেখা যায় যে অপেক্ষা জরুরি করুন। কাজ যিনি আছেন তাকেও তো আমি আটকে দিব। ফিরে এলাম জিপি ইস্পাত নিবেদিত রাজকাহনে। মাননীয় মন্ত্রী, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কি বিশেষ পরিকল্পনা, বা ছোট ব্যবসায়ী যারা আসলে যাদের জীবিকার বিশেষ কষ্ট রয়েই যায় সবসময় এরকম সিদ্ধান্তে, তাদের বিষয়ে একটু জানতে চাবো। আমার একজন দর্শক আরিফ ইসলাম, তিনি বলছেন ফরিদপুরের সালতা উপজেলার রণক্ষেত্র, যতটুকু খবর পাচ্ছে যে দোকানপাট খোলার দাবিতে সেখানেও একটা হাঙ্গামা চলছে। এই ছোট দোকানীদের জন্য কি কোনো বিশেষ ব্যবস্থা, কোনো সিদ্ধান্ত আপনাদের আছে? ছোট দোকানে বলে কি মিন করছে জানি না। আপনারা জানেন যে ক্রয় বিক্রয়ের জন্য যেসব সাধারণ, সেটা যেন ওপেন স্পেসে করা, বদ্ধ জায়গাতেই সমস্যা। এবং কিছু কিছু দোকানপাট তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলার ব্যবস্থা করা হয়েছে, যেখানে বদ্ধ নয়। তারপরেও প্রতিনিয়ত নতুন নতুন সমস্যা হচ্ছে। ধরেন ফরিদপুর অঞ্চলে বা দূরে ঢাকা শহরের বাইরে গ্রামাঞ্চলে, যেখানে এই রোগের প্রভাব কম, সেখানে হয়তো ব্যবসায়ীরা মানতেই চাচ্ছে না যে আমরা দেখছি না তেমন কিছু, যার ফলে তারা খুব পাত্তা দিতে চাচ্ছে না। সোজা কথা, তারা বলছে না আমরা চালিয়ে যাব। কিন্তু রিয়েলিটি হলো এই যে সার্বিকভাবে তো শহরগুলোতে, বিশেষ করে ঢাকা, চিটাগং বা অনেক রিসেন্টলি বরিশালের দেখলাম, বিভিন্ন শহরগুলোতে কিন্তু স্প্রেড হচ্ছে, হয়তো গ্রামাঞ্চলে হচ্ছে না। এখানে আমার মনে হয় যে এটা দেখতে হবে, সরকার এবং বিভিন্ন এজেন্সি আছে, তারা দেখবে যে আসলে সাধারণ মানুষের জীবিকার যে ব্যাপারটা, সেটা একটা হিসাব নিকাশ করতে তো হবেই, কোথায় কিভাবে তাদেরকে জায়গা দেওয়া যায়, কিভাবে তারা করতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই এমন কিছু করা যাবে না এই রোগ বিস্তার হতে পারে, এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়েই আমাদের চলতে হবে। যেটা একটু আগে বারবার বলছিল যে ওপেন স্পেসে তেমন ভয়ের কিছু নাই যদি কেনা বেচা হয়, কিন্তু বদ্ধ জায়গাতে খুব ভয়াবহ সৃষ্টি হতে পারে। ছোট দোকানদারের কথা বললেন, তারা যদি বাইরে বিক্রি করে বা যে মুভ করে, যেমন ভ্যান গাড়িতে করে যে সবজি বিক্রি করছে, সে যদি সে মাস্ক পরে যদি বিক্রি করছে, সে তো ওপেন তাহলে নিশ্চয়ই আশঙ্কার জায়গাটা একটু কম। মাননীয় মন্ত্রী, এই বিভিন্ন অজুহাতে আমরা দেখি নিত্যপণ্য সহ জিনিসপত্রের দাম বেড়ে যায়। এই যে লকডাউন বা নিষেধাজ্ঞা, নিত্যপণ্যের দাম বাড়বে না, জিনিসপত্রের দাম বাড়বে না, এরকমটি আশ্বস্ত করবেন কি আপনি? দেখেন, অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আমাদের জানতে হবে। এই যে রমজান মাসের সময় দেখি আমাদের মধ্যে সমস্যা হচ্ছে যে রমজান এসে গেল, দাম বেড়ে যাবে, তখন হঠাৎ করে সবাই একসাথে হুমড়ি খেয়ে পড়ে আমরা কিনে নিই। এই ধরনের আজকে লকডাউন হয়েছে, সবাই মিলে 5 কেজি 10 কেজি পেঁয়াজ কেনো, ডাল কেনো, এটা কেনো, ওটা কেনো, যার ফলে হয় কি হঠাৎ করে বাজারে তার উপরে চাপ পড়ে যায়, অ্যাভেলেবিলিটি অফ গুডস পাওয়া মানে হয় না, যার জন্য দামটা সুযোগ নিয়ে নেয় এই অসাধু ব্যবসায়ীরা। আসলে আমরা এই পেনিং বাইংটা যদি বন্ধ করতে পারি, রমজান মাসে দেখবেন গত কয়েক বছরের অভিজ্ঞতা বলে, রমজান শুরুর 7 দিন আগে থেকে জিনিসপত্রের দাম বাড়লো, সবাই হুমড়ি খেয়ে পড়লাম, কিনলাম সবকিছু। তারপরে যেই রমজানের 7 দিন চলে গেল, তখন কিন্তু জিনিসপত্রের দাম আবার অনেক কমে গেল। তো আমরা যদি এই পেনিং বাইংটা বন্ধ করে অ্যাভেলেবিলিটি অফ গুডস আমরা জানি প্রচুর পরিমাণে আছে, স্বাভাবিক ক্রয় হিসাবে যদি আমরা রাখি করি, তাহলে কিন্তু অত চাপ পড়ে না। তবে এটাও ঠিক, হঠাৎ করে লকডাউন বা নিষেধাজ্ঞা যাই বলি, মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আছে 7 দিন বেরোতে পারবো না, কিনে রাখি, আর কিনতে গেলেই হঠাৎ করে তখন সুযোগটা নিয়ে নেয় তারা। মানুষের মধ্যে ইতিমধ্যে আমরা সেই প্রবণতা দেখছি। মাননীয় মন্ত্রী, ধন্যবাদ। আপনাদের কাছে আশ্বাস চাই যে অন্ততপক্ষে মানুষের জীবিকার যখন সংকট হচ্ছে, নিত্যপণ্যটা সাধ্যের মধ্যেই যেন থাকে। কৃষ্ণপদ রায়, খুব সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই, যারা রাস্তায় নামছে পুলিশের পক্ষ থেকে তাদের জন্য কি বার্তা? গণপরিবহন অভাবে মানুষ ভোগান্তিতে পড়ছে, তাদের জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেবে কিনা? যারা ভোগান্তিতে পড়ছেন, এক ধরনের যান কিন্তু আছে, 3 হুইলার কিন্তু আজকে ভালোই চলেছে। তো আমরা অত কঠোর হই নাই, কারণ একটা বিকল্প ব্যবস্থা ছিল ওনাদের জন্য। আর যারা অফিসে আদালতে যাচ্ছেন, অফিসের তাদেরকে অ্যাডভাইস করা আছে যে তারাও ইয়ে করবেন, মানে মিনিমাইজ করবেন, যে কিছু লোক আসবেন কিছু লোক আসবেন না, প্রতিদিন সবার আসা দরকার নেই। এই ব্যবস্থাপনায় সবাইকে সহযোগিতা করতে হবে। আর আমার একটা দাবি আছে প্রফেসর শহীদুল্লাহ প্রতি, যে যারা বলছেন যে এই যে সরকার লকডাউন দিয়ে অনেকে কথাবার্তা যাতে না বলতে পারেন, যাতে রাস্তায় মিছিল মিটিং না করতে পারেন, এই সমস্ত কারণে লকডাউন দিচ্ছেন, তারা যদি তাদেরকে যদি হেলথ এক্সপার্টরা একটু কনভিন্স করতে পারেন যে ভাইরা একটু আপনারা যদি বাস্তবতা বোঝার চেষ্টা করেন যে মানুষের জীবন ঝুঁকির মধ্যে,
এই এক সপ্তাহের আন্দোলন বন্ধ করলে আর না করলে কিন্তু কিছু আসে যায় না। আর এই সমস্ত করলে আমার মনে হয় মানুষের আরো বেশি সহযোগিতা পাওয়া যায়। ওনারা যে বুঝতে পারছেন যে এটা পলিটিক্যাল বিষয় না, এটা একটা জীবনের বিষয়, এই বিষয়টা উপলব্ধি করে সবাই যদি এগিয়ে আসেন তাইলে আমাদেরও রাস্তায় যারা আমরা কাজ করি আমাদের কাজটা সহজ হয়ে যায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ জনাব কৃষ্ণপদ রায়। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, এই যেটি কৃষ্ণপদ রায় অনুরোধ করছিলেন সেই বিষয়ে আপনি আসলে মানুষকে কি বার্তা দেবেন? কারণ আসলে আমরা নানান রকম হুমকি সরকারের প্রতি দেখছি, জিহাদের হুমকি দেখছি, নানান কিছু দেখছি, কি বলবেন? দেখুন, আমি ওনার সঙ্গে একমত যে আসলে আমাকে বুঝতে হবে সন্ধ্যার সময় যে বেশি কড়াকড়ি আরোপ করা হয়েছে এটা আসলে ডেফিনেটলি ওই এটার জন্য না যে কোনো পলিটিক্যাল অপারেশন, আমি মনে করি না। এটা মানুষকে বুঝতে হবে যে ওই সময়টা সন্ধ্যার পরে তো আমার কাজ থাকার কথা না। আপনি বলুন, যার অফিস আদালত তার তো কখন অফিস শেষ হচ্ছে? যার দিনের বেলা বাজার করবার কথা সে তো দিনের বেলা বাজার করেই নিল। যার ওষুধ কিনবার কথা সে তো একটা বড় সময় পেয়েছে। সন্ধ্যার পরে তো আমার কোনো কাজ নেই। সন্ধ্যার পরে বেরোলেই আপনি নিশ্চয়ই কোনো আড্ডা মারবেন বা গল্প করবেন। সেই সময় আমি মনে করি সরকারের এই যে আর একটু বেশি কড়াকড়ি করা, এটাকে আমি সমর্থন করি। এবং আসলেও এখন সভা সমাবেশের সময় নয়। কারণটা হলো যে আপনার জীবন আগে বাঁচাতে হবে। আপনার যে কোনো কথাবার্তা যদি থাকে পরে বলবেন, আর দিনের বেলাও যদি আপনার কোনো বক্তব্য থাকে, আপনি যদি কোনো প্রতিবাদ কিছু করতে চান দিনের বেলায়, আপনি আইসোলেটেড যে কোনো ইয়াতে আসুন, গণমাধ্যমে আসুন, কথা বলুন। কিন্তু এখন অবশ্যই জীবন বাঁচানোটা যেটা প্রথম প্রয়োজন, সেইটা আমাদের সবাইকে সক্রিয় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র অন্যের দিকে তাকিয়ে থাকলে হবে না। আর আমি আরেকটা কথা বলি, আমার মনে হয় আমাদের কৃষ্ণপদ রায় খুব ভালো কথা একটা বলেছিলেন যে আপনি যদি মনে করেন আমি বেপরোয়া চলবো, আমার আই ডোন্ট কেয়ার, আমার করোনা হোক না হোক, কিন্তু আপনার অধিকার নেই। মনে রাখবেন, আপনি কিন্তু একা সংক্রমিত হচ্ছেন না। আপনি সংক্রমিত হলে আপনার পরিবার সংক্রমিত হবে, আপনি সংক্রমিত হলে আপনার পাড়া প্রতিবেশী হবে। এই অধিকার তো আপনাকে কেউ দেয়নি যে আপনি আরেকজনকে সংক্রমিত করবেন। ওই সেন্সটা কাজ করতে হবে যে আপনি বেপরোয়া চললেন, আপনি বলতে পারেন আমার করোনা হলে আমার হলো, এরকম কেউ তো বলেছে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। আশা করব আপনার এবং আপনাদের এই বার্তাগুলো আমরা জনগণরা সবাই সঠিকভাবে অনুধাবন করব, মেনে চলবো। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ধন্যবাদ কৃষ্ণপদ রায়, এবং অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনিও যুক্ত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায়।